ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কয়েকদিন পর থেকেই শুরু হবে। আর পরীক্ষা পৌঁছলে আমাদের তোমাদের সবার মনে পড়ে সাজেশনের কথা। সুতরাং আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাজেশন আমি তোমাদের জন্য তৈরি করেছি। তো এই সাজেশনের মধ্যে কি কি রয়েছে আমি তোমাদের একবার বলে দিই। দেখো, এই সাজেশনের মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট 26টা এমসিকিউ প্রশ্ন। শুধু এমসিকিউই নয়, আরও রয়েছে 18টা এসএকিউ প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন রয়েছে 10টি। পাশাপাশি তোমাদের যে ভাষা চর্চা ব্যাকরণ বইটা রয়েছে সেই বই থেকেও অনেকগুলো প্রশ্ন আমি তোমাদের জন্য এই সাজেশনে রেখেছি। তো এরপর তোমরা দেখো সেই সাজেশনটা। দেখো, ক্লাস 8 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার বাংলা সাজেশন। এগুলো হচ্ছে সব এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্ন কোনগুলো? যেগুলোতে 4টা অপশান থাকে সেগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্ন। তোমাদের বাছাই করে সঠিক উত্তরটা নির্ণয় করতে হবে। এটা কিন্তু ক্লাস 8 এর। দেখো, 1 নম্বর প্রশ্ন, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল। তোমাদের পরীক্ষায় এরকমই প্রশ্ন থাকবে এবং 4টা অপশান দেওয়া থাকবে। অপশান ক, খ, গ, ঘ। এখানে সঠিক উত্তর হবে অপশান ক, পেলা। 2 এর প্রশ্ন, টেনিদা বাদ দিয়ে চাঁদা উঠেছিল। দেখো, 4টা অপশান দেওয়া আছে, ক, খ, গ, ঘ। এখানে সঠিক উত্তর হবে অপশান খ, 10 টাকা। এরপর 3 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছিলেন। দেখো, আমি আর 4টা প্রশ্ন দিইনি। এই প্রশ্নের যে উত্তরটা হবে, 4টা প্রশ্নে 4টা অপশানের মধ্যে যেটা উত্তর হবে সেই উত্তরটা আমি লিখে দিয়েছি নন্দ। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, সবুজ জামা পরলে তোতাইয়ের ডালে এসে বসবে। পরীক্ষায় 4টা অপশান থাকবে, যে অপশানে প্রজাপতি থাকবে সেটাই সঠিক উত্তর হবে। 5 নম্বর প্রশ্ন, রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার দেশ। 4টা অপশান থাকবে, যে অপশানে নিদ্রাভঙ্গ থাকবে নিদ্রাভঙ্গ করাইল, এই অপশানটাই সঠিক উত্তর, নিদ্রাভঙ্গ করাইল। এরপর 6 নম্বর প্রশ্ন, কতকটা এ ভবের দেশ। উত্তর কি হবে? উত্তর হবে গতিক। 7 নম্বর প্রশ্ন, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে দেশ মারো। 4টা অপশান থাকবে, এই দেশের জায়গায় উত্তর হবে কুড়ুল, কুড়ুল মারো। 8 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাটকটির ঘটনাস্থল। উত্তরটা হবে সিন্ধু নদীর তট। 9 নম্বর প্রশ্ন, গাছেরা কী রঙের জামা পরে থাকে। উত্তর হবে সবুজ জামা পরে থাকে। 10 নম্বর প্রশ্ন, পিকনিকের ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের। কে করেছিল আচারটা তৈরি? উত্তর হবে দিদিমা। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, চিঠি পাঠ্যাংশে দ্বিতীয় চিঠিটি লেখা হয়েছিল। অপশানে 4টা অপশান থাকবে, 4টা অপশানের মধ্যে যে অপশানে গৌরদাস বসাককে লেখা থাকবে সেই অপশানটাই সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, পরবাসী কবিতায় কবি ময়ূরকে আনন্দে নেচে উঠতে দেখেছেন কোথায়? উত্তর হবে পলাশের ঝোপে। 13 নম্বর প্রশ্ন, চিঠি গল্পে 3টি চিঠি তর্জমা করেছেন। অর্থাৎ এই গল্পে 3টা চিঠি রয়েছে, সেগুলোকে কে বাংলা ভাষায় ট্রান্সলেট করেছে? উত্তর হবে সুশীল রায়। এরপর 14 নম্বর প্রশ্ন, খুশহাল খা খট্টক ছিলেন। এই লোকটা কে ছিলেন? পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। এরপর দেখো, আরও রয়েছে এই পরের পেজে। তোমার এটা হবে তোমার 15 নম্বর প্রশ্ন। দেখো, স্কুল থেকে স্কুল যে ধ্বনি পরিবর্তনের উদাহরণ তা হলো। পরীক্ষায় 4টা অপশান থাকবে, যে অপশানে আদি সরাগম থাকবে সেটাই কিন্তু সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, প্রাবিট শব্দের অর্থ। উত্তর বর্ষাকাল। 17 নম্বর, বাঘের বিক্রম সম মাঘের হিমানি। এই প্রবাদটির রচয়িতাকে? উত্তর হবে ভারতচন্দ্র। 18 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাটকটির কাল ছিল। উত্তর হবে সন্ধ্যাকাল, সন্ধ্যার সময়। 19 নম্বর প্রশ্ন, ব্যাকরণে দল শব্দটির অর্থ। উত্তর হবে অক্ষর। 20 নম্বর প্রশ্ন, কর্ম থেকে কর্ম কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? সঠিক উত্তর হবে মধ্য স্বরাগম ধ্বনি পরিবর্তনের উদাহরণ। 21 নম্বর প্রশ্ন, আরব সেনাপতি কার মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন? উত্তর হবে অশ্বের। 22 নম্বর প্রশ্ন, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। বক্তা হলেন, বক্তাকে সেকেন্দার। 23 নম্বর প্রশ্ন, ভালো মন্দ যাহাই আসুক দেশ লৌ সহজে। উত্তর কি হবে এখানটাই? সত্তরে। দেখো উত্তরটা লিখেছি। 24 নম্বর প্রশ্ন, মধ্য স্বরাগমের অপর নাম। উত্তর হবে স্বরভক্তি। 25 নম্বর প্রশ্ন, তোতাইয়ের চাই একটি। উত্তর কি হবে? সবুজ জামা চাই। 26 নম্বর প্রশ্ন, সেলুকাস ছিলেন। 4টা অপশান থাকবে, যে অপশানে গ্রিক সেনাপতি লেখা থাকবে সেই উত্তরটাই সঠিক উত্তর। এরপর রয়েছে এমসিকিউ প্রশ্ন, আমাদের শেষ হলো। এরপর রয়েছে এসএকিউ প্রশ্ন। এই সাজেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ঠিক আছে। দেখো, এসএকিউ প্রশ্ন মানে তোমাদের প্রশ্ন দেওয়া রবে, তোমাকে উত্তরটা লিখতে হবে। রাজার প্রতি রাজার আচরণ, এই বাক্যটি
কার মুখ দিয়ে শুনছি, মানে বক্তাকে, উত্তর হবে রাজা পুরু। 2 নম্বর প্রশ্ন, সেইটা সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়, উত্তর কি হবে, কবির মতে কারো সঙ্গে বিবাদ না করে সমস্ত দুঃখ সহ্য করে টিকে থাকাই শ্রেয় বলেছেন কবি। আমাদের বোঝাপড়া কবিতা থেকে এই প্রশ্নটা। এরপর 3 নম্বর প্রশ্ন, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল, এটা তোমার বনভোজনের ব্যাপার গল্প থেকে এসেছে। কোথায় বনভোজন করা হয়েছিল, দেখো কেবলার মামার বাড়ির কাছের এক বাগান বাড়িতে। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে, উত্তর হবে চড়ুই পাখি এ পাড়ার ও পাড়ার পালেদের বসেদের বাড়ি চলে যেতে পারে। 5 নম্বর প্রশ্ন, বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা দিয়েছিল, অর্থাৎ কারা বনভোজনটা করেছিল, উত্তর হবে টেনিদা, ফেলা, হাবুল ও কেবলার মধ্যে এই বনভোজনের উদ্যোগ দেখা দিয়েছিল। 6 নম্বর প্রশ্ন, ময়ূর মরেছে পণ্যে, এ কথার অন্তর্নিহিত অর্থ লেখো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখো, মানুষ সৌন্দর্যের পূজারী, আবার এই মানুষের লোভ ও অন্তহীন। ঠিক আছে। মানুষের লোভের পরিণতিতে অপরূপ সুন্দর ময়ূরকে হত্যা করা হয়, তার মাংস ও আর পালকের জন্য পণ্য হিসেবেই তাকে শিকার করা হয়। এরপর 7 নম্বর প্রশ্ন, অপুর মা দুপুরবেলায় কি পড়তেন, উত্তর হবে মহাভারত পড়তেন অপুর মা দুপুরবেলায়। 8 নম্বর প্রশ্ন, অপু কার পাঠশালায় পড়তেন, উত্তর হবে অপু প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালায় পড়তেন। 9 নম্বর প্রশ্ন, অপুর বাড়ি কোথায়, তার বয়স কত, অপুর বাড়ি ছিল নিশ্চিন্তপুর গ্রামে, তার বয়স ছিল 6 বছর। এরপর দেখো আরও কয়েকটা এসে কি প্রশ্ন রয়েছে পরের পেজে। 10 নম্বর প্রশ্ন কি বলছে, অপুর টিনের বাস্কে থাকা দুটি সম্পত্তির উল্লেখ করো। দেখো, টিনের ভেপুবাসী এবং একটা 2 পয়সা দামের পিস্তল ছিল তার ওই সম্পত্তি, কার, অপুর টিনের বাস্কের মধ্যে। 11 নম্বর প্রশ্ন, আলকুশি কি, দেখো আলকুশি হলো জঙ্গলের একটি বিষাক্ত ফল, যার আটা হাতে লাগলেই সেই জায়গা জ্বালা করে এবং চুলকে ফুলে যায়। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, অপু ও দুর্গার বাবার নাম লেখো। অপু ও দুর্গার বাবার নাম কি ছিল, হরিহর ছিল। 13 নম্বর, পাঠানদের মাতৃভাষা কি, উত্তর হবে পস্তু। 14 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সন্দেহান চিত্তে শয়ন করিলেন, এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে, উত্তর হবে মূর সেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, পরবাসী কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে, দেখো দুটো নৃত্যের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কত্থক নৃত্য আর একটা হচ্ছে কথাকলি নৃত্য। 16 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিবার পরীক্ষায় পড়ে, অপিনিহিতি কাকে বলে, উদাহরণ দাও। যখন কোনো শব্দের মধ্যে রসই বা রসৌ ধ্বনি থাকলে সেটি যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত আছে সেই ব্যঞ্জনের আগে সরে এসে উচ্চারিত হয়, তাকেই বলে অপিনিহিতি। যেমন কোরিয়া থেকে কইরা, এটা হচ্ছে অপিনিহিতির উদাহরণ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবিশ্রুতি কাকে বলে, উদাহরণ দাও। দেখো, অপিনিহিতির কারণে পূর্বে উচ্চারিত রসই বা রসৌ যখন পাশাপাশি স্বরধ্বনিগুলিকে প্রভাবিত করে নিজেও মিশে পরিবর্তিত হয়ে যায় তখন তাকে অবিশ্রুতি বলে। যেমন কোরিয়া, কইরা থেকে করে, এটা হচ্ছে অবিশ্রুতি। খুবই ইম্পর্টেন্ট। 18 নম্বর প্রশ্ন, দেখো দল বিশ্লেষণ করো। দুটো শব্দ দেওয়া হয়েছে, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুটো শব্দকে দল বিশ্লেষণ করতে হবে। দেখো, বিবেকানন্দ, বিবেকানন্দ, এখানে 4টা মুক্ত দল আছে, 1 2 3 4, 1 2 3 4, এই 4টা হচ্ছে মুক্ত দল, এবং এই যে দুটো নন, এই ননটা হচ্ছে আমাদের রুদ্ধ দল। এরপর রবীন্দ্রনাথ, দেখো র আর বি এই দুটো হচ্ছে আমাদের মুক্ত দল, তাই দুটি মুক্ত দল, এবং বিন আর নাথ এই দুটো হচ্ছে রুদ্ধ দল, তাই দুটি রুদ্ধ দল। এরপর দেখো 2 নম্বরের বড় প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোতায় সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এগুলো 3টা স্টার চিহ্ন দিলাম। তোতায় সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে, এই উত্তরটা একদম সঠিক উত্তর। দেখো 2 নম্বর প্রশ্ন, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তাকে, মানে এই চরণটা কে বলেছে, দেখো এই চরণটা বলেছেন সেকেন্দার সাহা, বক্তা হলে সেকেন্দার সাহা। পরের প্রশ্ন, তিনি কিভাবে এই কীর্তি রেখে যেতে চান, তিনি শৌখিন দিগ্বিজয়ের মাধ্যমে জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, দেখো তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, চরণটির অন্তর্নিহিত অর্থ কি, দেখো সুখ বস্তুর মধ্যে থাকে না, থাকে উপলব্ধির মধ্যে, কিন্তু সেই বস্তু না পাওয়ার বেদনা আমাদের মন খারাপ করে দেয়।
তাই দরকার সামর্থ্যের সঙ্গে চাহিদার সামঞ্জস্য দরকার, ঠিক আছে, তাহলে জীবন সহজেই সুখী হওয়া যায়। এরপর 4 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আপনি সত্যর প্রস্থান করুন। বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্যর প্রস্থান করার নির্দেশ দিয়েছেন? দেখো উত্তরটা, বক্তা এখানে মুর সেনাপতিকে সত্যর প্রস্থানের নির্দেশ দিয়েছেন, কারণ মুর সেনাপতি ছিলেন আরব সেনাপতির পিতার হত্যাকারী। তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন সূর্যোদয়ের পর মুর সেনাপতিকে বধ করে তার প্রতিশোধ নেবেন। তাই সূর্য ওঠার আগেই তিনি মুর সেনাপতিকে সত্যর প্রস্থান করতে নির্দেশ দিয়েছিলেন। তাহলে এখানে 4টে 2 নম্বরের প্রশ্ন দেখালাম। এরপর পরের পেজে আরও অনেকগুলো আমাদের আছে, সেগুলো আমি তোমাদের এখন দেখাচ্ছি, একটু ওয়েট করো। দেখো 5 নম্বর প্রশ্ন, এরপর বনভোজনের খাদ্যের তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল? উত্তর হবে বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা এবং 2 রকমের কাবাব ও মাছের চপ। এরপর ওই প্রশ্নে আছে তা বাতিল হলো কিভাবে? এই খাবারগুলো কেন বাতিল হলো? দেখো 10 টাকা 6 আনা চাঁদায় এইসব খাবার রান্না করা অসম্ভব, মানে এই 10 টাকা 6 আনা দিয়ে এই খাবারগুলো আনা সম্ভব ছিল না, তাই এই খাবারগুলো বাতিল হয়েছিল। 6 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলেম শব্দের অর্থ কি? লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন? আলেম শব্দের অর্থ সর্বজ্ঞ বা জ্ঞানী। লেখকের মুখে অনর্গল ফার্সি ভাষা শুনে কাবুলি আলারা তাকে এক আলেম ভেবেছিল। 7 নম্বর প্রশ্ন বনভোজন কেন ফল ভোজনে পরিণত হয়েছিল? টেনিদা খিচুড়ি রান্নার দায়িত্ব নিজে নিয়ে গাছে হেলান দিয়ে ঘুমান, যার ফলে কয়েকটা বাঁদর এসে সব সাবাড় করে দেয়, মানে সবগুলো খেয়ে দেয়। বনভোজনের খাবার হাতছাড়া হওয়ার পর পাকা জলপাই খেয়ে থাকার কারণে বনভোজন ফলভোজনে পরিণত হয়েছিল। এরপর রয়েছে 8 নম্বর প্রশ্ন, এ কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না, কোন কথা বলা হয়েছে? দেখো সিলন জাহাজে চড়ে মাইকেল মধুসূদন দত্ত স্পেনের উপকূলে ছড়িয়ে ইংল্যান্ডের দিকে একটু একটু করে এগিয়ে চলেছিলেন। তার আশৈশব স্বপ্নের দেশ ইংল্যান্ডের মাটিতে তিনি পা রাখতে চলেছে, তাই তার বিশ্বাস হচ্ছিল না। এরপর 9 নম্বর প্রশ্ন, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে? ছোটদের এক্কা ধক্কা খেলার সাথে তুলনা করে এই চরণটি বলেছেন। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, ঠিক আছে, এই 10 নম্বর প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবেই। কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? দেখো উত্তরটা, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটকের এই উক্তি বক্তা সেকেন্দারের বিচিত্র দেশ ভারতবর্ষের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ ও বিস্মিত হয়েছেন। অর্থাৎ এই সেকেন্দার ভারতবর্ষের রূপ দেখে মুগ্ধ হয়েছেন। দিনে প্রচণ্ড সূর্য, গাঢ় নীল আকাশ, স্নিগ্ধ জ্যোৎস্নার আলো, এছাড়াও উজ্জ্বল জ্যোতিষপুঞ্জের ঝলমল দেখে মুগ্ধ হয়েছেন। বর্ষাকালে ঘন কালো মেঘ, বিশাল নদ নদীর উচ্ছ্বাস, তপ্ত বালিরাসু ইত্যাদি এইসব বৈচিত্র্যময় অপরূপ দেখে তিনি উক্তিটি করেছেন। অর্থাৎ আমাদের এই ভারতবর্ষের প্রকৃতিকে তার ভালো লেগেছে, তাই তিনি বলেছেন কি বিচিত্র এই দেশ, এই চরণটি। তো আশা করছি তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো আমি বলে দিলাম। এরপর তোমাদের যে বইটা রয়েছে ভাষা চর্চা, সেই ভাষা চর্চা বইয়ের তোমরা 59 পেজে চলে যাবে। পেজ নম্বর কত বললাম? 59। এইখানে তোমাদের বাংলা প্রবাদ প্রবচন আছে। এইখানে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবেই। কেমন প্রশ্ন আসবে দেখো, তোমাদের প্রশ্নে দিয়ে দিল এক হাতে তালি বাজে না, এই প্রবাদটি ব্যাখ্যা করো। দেখো আমি তোমাদের প্রশ্নটা বলে দিচ্ছি, তোমরা নিজেরাই উত্তরগুলো কিন্তু লিখবে। যদি না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, এগুলোর উত্তরও আমি তোমাদের বলে দেব। দেখো এক হাতে তালি বাজে না, এইটা তোমরা তৈরি করবে। এই প্রশ্নটা কেমন আসবে? প্রশ্নটা এরকম আসবে, এক হাতে তালি বাজে না, প্রবাদটি ব্যাখ্যা করো, এইরকম। আমি দিলাম একটা ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট একটা বললাম। 2এরটা শূন্য কলসির আওয়াজ বেশি। এরপর 3এরটা নুন আনতে পান্তা ফুরোয়, এবং 11 দাগে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। এই 4টা তোমরা তৈরি করবে। এই 4টার মধ্যে অবশ্যই একটা না একটা তোমার পড়বেকেই পরীক্ষায়, ঠিক আছে? তো আশা করছি তোমরা সাজেশনটা বুঝতে পেরেছো।